নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মানসিক রোগের চিকিৎসক। আজ আমি একটি বিষয় নিয়ে বলবো যেটা প্রায় সবাই শুনেছেন, সেটা হচ্ছে অবসাদ, বা যাকে ইংরেজিতে ডিপ্রেশন বলে। এবার ডিপ্রেশনের আমাদের দুরকম প্রধান ভাগ হয়, মানে ভাগগুলো অনেক রকম হয়। তার মধ্যে যদি আপনি বেশি কম দেখেন, তার মধ্যে দুটো ভাগ করা হয়। একটা হচ্ছে এমবিডি, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অর্থাৎ অত্যন্ত বেশি, আর একটা হচ্ছে ডিসথাইমিয়া বা মৃদু ডিপ্রেশন বা মৃদু অবসাদ। আর যদি আপনি কারণ হিসেবে দেখেন, তাহলে দু রকমই পাওয়া যায়। একটা হচ্ছে আপনার জিনগত, অর্থাৎ যাদের বাবা মা বা তিন পুরুষের মধ্যে কারো ডিপ্রেশন রোগ আছে, সেখান থেকে তার জিনবাহিত। আর একটা হচ্ছে সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ ঘটনার গতির জন্য। সেটা নেশা হতে পারে, কেরিয়ার হতে পারে, প্রেম হতে পারে, সব কিছুই হতে পারে। তো আমরা এখন যেটা সবচেয়ে বেশি পাই, সেটা সার্কামস্ট্যান্সেস বা আপনার এই ঘটনাগতির জন্য। এবার ডিপ্রেশনের কিছু লক্ষণ আছে। এই লক্ষণটা যদি আপনাদের না বলা হয়, তো আপনারা ধরতেই পারবেন না যে আপনি অবসাদে ভুগছেন। হ্যাঁ, আমি যে লক্ষণটা বলছি, এটা অন্তত 4 সপ্তাহ আপনার মধ্যে থাকা দরকার। এরকম নয় যে একদিন বা দুদিন থাকলো। একদিন বা দুদিন থাকলে এটাকে আমরা এনিডোনিয়া বলি আমাদের ভাষায়, যেটা নর্মাল, যেটা সব মানুষের হতে পারে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু জিনিসটা যখন 4 সপ্তাহ কন্টিনিউয়াস থেকে যাচ্ছে এই ব্যাপারগুলো, তখন কিন্তু এটা রোগের দিকে যাচ্ছে প্রাথমিক পর্যায়ে। প্রথম যে সিমটমগুলো আমি বলছি, সেটা বাংলায় বলবো, প্লাস আমাদের ডাক্তারি পরিভাষাটাও একটু বলবো, তাতে সুবিধা হবে আপনাদের বুঝতে। একটা হচ্ছে মেলানকোলিন মুড, যাকে বলে মন খারাপ। মেলানকোলিন মুডটা কিছুই না, সারাদিন মন খারাপ। আর একটা হচ্ছে হেল্পলেসনেস, হোপলেসনেস, ওয়ার্থলেসনেস, অর্থাৎ নিজের সাহায্যহীনতা, নিজেকে অসহায় ভাবা, আর কি করব ভেবে না পাওয়া। আর একটা হচ্ছে নিজেকে অপদার্থ ভাবা। আর একটা হচ্ছে ব্যথা, শরীরের বিভিন্ন জায়গায় আপনার ব্যথা হবে, ঘাড়, কোমর, তারপরে হাত পা, সব জায়গায় কারো ব্যথা হয়, কারো টেনে ধরে, কিন্তু তার কোনো নির্দিষ্ট কারণ আপনি পাবেন না। 4 নম্বরটা হচ্ছে কি, 4 নম্বর হচ্ছে আপনার সেক্সুয়াল ড্রাইভ কমে যাওয়া বা যৌন ইচ্ছে কমে যাওয়া। এটা আপনার একদমই থাকবে না। 5 নম্বর কি, যেটা আপনার রেগুলার লাইফ, যেমন টিভি দেখা বা মোবাইল দেখা, এইগুলো কিন্তু অনেক কমতে থাকবে। মানে স্বাভাবিক যে আনন্দগুলো আপনি পেতেন বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, সেগুলো কিন্তু আপনার আস্তে আস্তে কমতে থাকবে, নিজেকে গুটানো শুরু হবে। 5 নম্বর কি, 6 নম্বরটা কি, খিটখিটে মেজাজ হয়ে যাওয়া। মেজাজ হয়তো আপনার ভীষণ খিটখিটে হয়ে যাবে, বিনা কারণে আপনি খিটখিট করবেন, এবং আপনি বুঝতে পারছেন যে খিটখিট করছেন, বাড়ির লোক বুঝতে পারছে, কিন্তু কারণটা আপনিও ধরতে পারছেন না। আর একটা হচ্ছে কি, ঘুমের সমস্যা। হ্যাঁ, আপনি হয়তো বলবেন যে বাড়ির লোক বলছে আপনি ঘুমোচ্ছেন, কিন্তু আপনি জানেন আপনার ঘুম হচ্ছে না। মানে আপনার ঘুম হচ্ছে, কিন্তু ঘুমটা ঘুমিয়ে যে তৃপ্তি, সেটা হচ্ছে না। এছাড়া তখন মানুষ ঘন ঘন দুঃস্বপ্ন দেখে, এবং তখন তাদের চোখের তারা খুব তাড়াতাড়ি চলাচল করে, যেটা রিম বলি, আপনার র্যাপিড আই মুভমেন্ট। সেটা মানে আপনি দেখতে পাবেন না, বাড়ির লোক দেখতে পারে বা ডাক্তাররা দেখতে পায়, কিন্তু ঘুমের খুব সমস্যা হয়। আর একটা হচ্ছে কি, আপনার কাজের কোনো ইচ্ছে না করা। আপনি জানেন যে আমাদের কাজ করা দরকার, না হলে সংসার চলবে না, তবু সেই কাজটা করতে ইচ্ছে করবে না। অনেকে কান্নার অনুভূতি হয়, সারাদিন তাদের কাঁদতে ইচ্ছে করে, এবং কথায় কথা চোখ থেকে জল বেরোতেই থাকে, বিনা কারণে বা কারণে, সবেতে বেরোতে, মানে কন্ট্রোল করতে পারে না। আর একটা আরও যেটা মারাত্মক ব্যাপার, সেটা হচ্ছে আত্মহত্যার ইচ্ছে। আমরা দেখেছি যে মানে ভারতবর্ষে সবচেয়ে বেশি আত্মহত্যা কিন্তু স্টুডেন্টরা করে। খুবই দুর্ভাগ্যজনক। মানে 12-13 বছর বয়স থেকে শুরু করে 39 বছর পর্যন্ত বা 40 বছর পর্যন্ত পুরুষরা সবচেয়ে বেশি করে, আর মহিলারা তার থেকে একটু কম করে। মানে আপনার পুরোপুরি মানে অ্যাডোলেসেন্স এবং লেট অ্যাডোলেসেন্স বা আপনার যা বড় হওয়া যেটাকে বলে, সেইটা জিনিসটাই কিন্তু বয়স্করা করে খুবই কম। আমি তথ্যটা বলছি, সারা পৃথিবী জুড়ে ভারতবর্ষ আবার এখানে এগিয়ে আছে। ভারতবর্ষে আবার ছাত্রছাত্রীদের আত্মহত্যাতে সবচেয়ে এগিয়ে আছে। যদি আপনারা কেউ পরিসংখ্যান নিয়ে কাজ করেন, আপনারা নেটেই দেখতে পাবেন। তো এটা কিন্তু খুব ভয়ের ব্যাপার। এবং তারা কেন করে, সেটা একটা অন্য প্রসঙ্গ। ছোট করে বলছি, কেরিয়ারে একটা চাপ আছে, বাবা মার চাপ আছে, মানে ইঁদুর দৌড়ে পিছিয়ে পড়ার চাপ আছে, অনেকগুলো কারণ আছে। তো এই অবসাদ, এইগুলোর লক্ষণ এরকম আপনার হয়। অনেকের পেট খারাপ হয়, অনেকের জ্বর হয়। এরকম আপনি হয়তো অনেকেই দেখবেন, অনেক বাচ্চা অঙ্ক পরীক্ষার আগে বা ইংরাজি পরীক্ষার আগে বা যে সাবজেক্টে ভয় পায়, তার দিন সকালবেলা বা তার আগের দিন থেকে পেট খারাপ শুরু হয়ে গেল বা জ্বর শুরু হয়ে গেল। যেই পরীক্ষাটা কেটে গেল, সেই পরীক্ষা দিতে না পারে তো সবচেয়ে ভালো, তার জ্বরটার ভালো হয়ে গেল। যদি পরীক্ষা দিয়েও আসে বাড়িতে, দেখবেন তার জ্বর সর্দি কাশি সব ভালো হয়ে গেছে। তার মানে এই না যে সবসময় এর কারণে হবে, কিন্তু জীবাণু আক্রমণ এই সময় হয় না, এটা মেন্টাল স্ট্রেস থেকে হয়।
এই রকম ব্যাপারটা আমরা বলি সোমাটোফর্ম ডিসঅর্ডার। এই সোমাটোফর্ম ডিসঅর্ডার যেমন মানুষের অজ্ঞান হয়ে যাওয়াটাও বলে, মৃগীর মতো নয়, এটা অন্যরকম অজ্ঞান হওয়া নিয়ে, সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। তার সঙ্গে কিন্তু এই জ্বর, সর্দি, কাশি এগুলো কিন্তু যুক্ত, পেট খারাপ এগুলো কিন্তু যুক্ত। তাই যখন কোনো বাচ্চা দেখবেন পরীক্ষার আগে বারবার সর্দি কাশি হচ্ছে, জ্বর হচ্ছে বা আপনার পেট খারাপ হচ্ছে, আপনারা কিন্তু ভাববেন এটা কোনো জীবাণু আক্রমণ ততটা হচ্ছে না, যেটা মেন্টাল প্রেশারে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মনোবিদের প্রয়োজন। এবার হচ্ছে এখান থেকে বেরোবেন কী করে? এখান থেকে বেরোবার আমাদের খুব সিম্পল ব্যাপার আছে। একটা হচ্ছে কাউন্সেলিং করা, যেটা মানুষের একদম প্রফেশনাল লোকজনকে নেই, পাড়ার দাদার কাছে বললো, এই অফিসের এই লোকটা বললো, অনেকেই অনেক কথা বলবে, সে ডাক্তার কিনা সাইকোলজিস্ট কিনা আগে জানবেন, না হলে তারা সব উড়ো খবর, এখান থেকে পরে ওখান থেকে পরে, এ হয়েছে ও হয়েছে, কেউ বলছে দই খাইয়ে দে পেট ঠান্ডা হয়ে যাবে, এই কিছু এমন কথা আপনাকে বলবে, এটা আমাদের কাছে খুব হাসির উল্লেখ হয়। হ্যাঁ, হয়তো একটা সময় আমরাও সেরকম করতাম যখন ডাক্তার হয়নি, কিন্তু এরম নয়। কোনো প্রপার লোকের কাছে, সাইকোলজিস্ট হোক, সাইকিয়াট্রিস্ট হোক, থেরাপিস্ট হোক, কোনো একটা প্রপার মানুষের কাছে যিনি পাস করেছেন, যেটা নিয়ে কাজ করছেন, তার রেকগনাইজেশন আছে, সেরকম কোনো মানুষের কাছে গিয়ে কাউন্সেলিং করা। কাউন্সেলিং যদি করাতে পারেন তাদের 50% কমলো। বাকি হচ্ছে কিছু শরীরগত কারণের জন্য ডিপ্রেশন হয়, সেটা হচ্ছে থাইরয়েডের প্রবলেম, ভিটামিন ডি, ভিটামিন B12, LFT লিভার ফাংশন টেস্টে লিভারের কোনো প্রবলেম হলে হয়, বা আপনার যেটা আমরা রিপিট প্রোফাইল বলি, অর্থাৎ কোলেস্ট্রল বেড়ে গেলে হয়, এরকম শরীরগত কিছু কারণ আছে, সেটার জন্য কিন্তু ডাক্তারের আপনার সাহায্য দরকার। থার্ডলি হচ্ছে মেডিসিন, অর্থাৎ আপনাকে ওষুধ খেতে হবে। এবার আপনি বলতে পারেন প্রাথমিকভাবে এসছেন, হ্যাঁ অনেক সময় কাউন্সেলিং করলো, বা আপনার তো অন্য কোনো রোগের জন্য ডিপ্রেশন হচ্ছে, সেটাকে দেখে সেটা ঠিক করলেন, আপনি ভালো হয়ে গেলেন। অনেকের একটা ধারণা হচ্ছে যে এই ওষুধ খেলে বোধহয় সারা জীবন খেতে হবে, এরম ব্যাপার। দেখুন, আমরা হোমিওপ্যাথি করি, আমি হোমিওপ্যাথি সাইকিয়াট্রিস্ট, আমাদের ওষুধ তো সারা জীবন খেতে হয় না এবং কোনো সাইড এফেক্টও নেই, কিন্তু আমাদের 150 খানের উপর ড্রাগস আছে বা 150 খানের উপর ওষুধ আছে। তাই আপনাকে আসতে হবে এবং প্রপারলি মন খুলে কথা বলতে হবে। আমাদের মন খুলে কথা না বললে কিন্তু আমরা ওষুধ সিলেক্ট করতে পারবো না। তাই মন খুলে কথা বলতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ ওষুধ খেতে হবে অল্প কিছুদিনের জন্য, তাতে আপনি বেরিয়ে যাবেন। শুধু কি ওষুধের সঙ্গে লাইফস্টাইল চেঞ্জ, অর্থাৎ আপনার যদি নেশা থাকে নেশাটা ছাড়ার ব্যবস্থা করতে হবে, যদি আপনি ওয়ার্কআউট না করেন ওয়ার্কআউটের ব্যবস্থা করতে হবে, রোদ্দুর, এই যে পৃথিবীর যত ভিটামিন ডি ক্যাপসুল হতে পারে, সেটা আপনি হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, তন্ত্র, আপনি যাই বলুন, ইউনানি যাই বলুন, সবইতেই কিন্তু ক্যালসিয়াম সাপ্লিমেন্ট। তাই ওটা কিন্তু যদি শুধু খেলে হবে না, ওই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে মিনিমাম সারাদিনে 1 ঘন্টা রোদ্দুর লাগাতে হবে। হ্যাঁ, রোদ্দুরে কেন লাগাবেন? যে ক্যালসিফাইডটা ওটা ভিটামিন ডিতে ট্রান্সফার হবে, এবং ভিটামিন ডি কমে গেলেও কিন্তু মানুষের মধ্যে ভীষণ ডিপ্রেশন হয়। আর ভিটামিন B12 বা বি, সেটা আপনারা অনেকেই জানেন, পিটুইটারি গ্রন্থির উপর কাজ করে, এবং পিটুইটারি গ্রন্থি কিন্তু আমাদের একটা মুড সুইং রক্ষা করতে বা মুডকে ঠিকঠাক স্টেবল করতে, মনকে ঠিকঠাক স্টেবল করতে অনেক সাহায্য করে। তাই তার যদি কোনো গণ্ডগোল হয়, সেটা ক্ষেত্রেও কিন্তু অনেক প্রবলেম হবে। তাই দেরি না করে 4 সপ্তাহ যদি বেশি মনে হয়, অবশ্যই কোনো আপনার পছন্দ মতো কোনো সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করুন। অন্তত যদি প্রথম মনে করেন ওষুধ খাবেন না, ওষুধ খাওয়ার নয় দরকার নেই, তাও আমি বলবো খাওয়া ভালো। তাও যদি আপনারা একান্তভাবে মনে করেন খাবেন না, কিন্তু অন্তত আপনার মনের কথাটা খুলে বলুন, এবং আপনার আসল সমস্যাকে আপনারা একটা জিনিস বুঝবেন, যারা সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, থেরাপিস্ট বা যে কোনো ডক্টর যারা হয়, তারা একজনের কথা আর একজনকে বলেন না। অনেকের ধারণা যে ডাক্তাররা এরকম একজনের কথা, এরকম কিন্তু ব্যাপারটা তো একদমই তাই নয়। আপনার কেসে যদি খুব জটিলতা থাকে, তাহলে আপনার নাম টাম নেওয়া হয় না, তার বদলে খালি কেসটা নেওয়া হয়, এবং আমরা কখনোই অন্য কোনো মানুষের কাছে এই ব্যাপারটা ডিসকাস করি না, এমনকি আপনার বাড়ির লোকের কাছেও নয়। তার একটা বাচ্চাও যদি আসে, সেও যদি কিছু গোপন আমাদের কথা বলে, যদি বলে এটা বাবা মাকে বলবে না, তো আমরা বলি না, কারণ এটা তার উপর বিশ্বাস, এটা বিশ্বাস রাখতে বলি পেশেন্টকে, এবং এটাই আমাদের কাজ। আমরা যদি সবাইকে বলি, তাহলে আর ডাক্তারের সঙ্গে সাধারণ লোকের পার্থক্য কী হলো? আপনারা যেটা বলবেন সেটা ব্ল্যাক হোলের মতো আমাদের কাছেই থাকবে। তাই নিশ্চিন্তে মন খুলে কথা বলুন। ডিপ্রেশন বলুন বা কোনো মানসিক রোগের ক্ষেত্রে, সবের ক্ষেত্রেই বলছি মন খুলে কথা বলাটা খুব দরকার। মন খুলে এমন লোকের সঙ্গে কথা বলুন যারা প্রফেশনাল, যার আপনার এই ব্যাপারটা যাতে তাদের কাছে গোপন থাকবে, বাইরে কেউ জানবে না। তো এই জন্য আমরা অনুরোধ করি সবাইকে যে এখনকার যে আধুনিক যে স্ট্রেস, আধুনিক যে যুগ চলছে, তার মানুষই ডিপ্রেশনে পড়ে। তো সেটাকে বাঁচাবার জন্য এই থেরাপিগুলো বা এই অধ্যায়গুলো আপনাকে মানতে হবে, তবেই আপনি সুস্থ হতে পারবেন। ধন্যবাদ।